শ্রীলঙ্কার কাছে হারের পর দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান। এই বোর্ড পরিচালকের মতে বড় মঞ্চে ভালো করতে দরকার অভিজ্ঞ ক্রিকেটার। আর এখন জুনিয়র সিনিয়র একটা অদ্ভুত ধরনের ডিভাইডেশন ক্রিয়েট করে জাতীয় দলকে রুল করছেন। ব্রিটিশরা যেহেতু নেই, লঙ্কান মাস্টারমাইন্ড তার এই যে বিভক্তি এবং সিনিয়রদের দেখতে না পারা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেটে এক এমন অস্থিরতার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে এমন লজ্জাজনক হারের পর এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমে এক এমন অস্থিরতার জন্ম দিয়েছে যেখানে ব্রিটিশরাও হার মানিয়েছে। দর্শক বন্ধুরা, এবার এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন রিয়াসত আজিম ভাই এবং তিনি সেই সকল বিষয়গুলো বিশ্লেষণ করে একে একে তুলে ধরেছেন। এখন আর ব্রিটিশরা নাড়াচাড়া করে না, এখন লঙ্কানরা বাংলাদেশকে নিয়ে নাড়াচাড়া করে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করে সিনিয়রদেরকে বাদ দিয়ে জুনিয়রদেরকে এমন টুর্নামেন্টের আগে দলে অন্তর্ভুক্তকে কেন্দ্র করে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তারাও সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে মুখ খুলেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আকরাম খান। দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আকরাম খান কড়া ভাষায় এমন কিছু কথাবার্তা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে রিয়াসত আজিম ভাইয়ের সেই সকল বিশ্লেষণগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। চলছে ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা একটা সময় পুরো ভারতবর্ষকে শাসন করার জন্য হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করে ইন্ডিয়া পাকিস্তান তৈরি করেছিল, নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য ধর্মকে ব্যবহার করেছিল। আর এখন জুনিয়র সিনিয়র একটা অদ্ভুত ধরনের ডিভাইডেশন ক্রিয়েট করে জাতীয় দলকে রুল করছেন। ব্রিটিশরা যেহেতু নেই, লঙ্কান মাস্টারমাইন্ড তার এই যে বিভক্তি এবং সিনিয়রদের দেখতে না পারা, দলের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করার প্রবণতা গত 6 মাস থেকে দেখা যাচ্ছে। এটার শেষটা কোথায়? বাংলাদেশের বিশ্বকাপে ভরাডুবির মাধ্যমে, নাকি চলতি এশিয়া কাপেই এটার শেষ হবে? এমন একটা সিচুয়েশন, ক্রিকেটাররা গালি খাচ্ছেন, ক্যাপ্টেন সাকিব আল হাসান গালি খাচ্ছেন, তামিম ইকবাল কেঁদে বিদায় বলে দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে পুরো ক্রিকেট নিয়ে। ক্রিকেট বোর্ডের কর্তারা বিরক্ত হচ্ছেন, কিন্তু এটার কোনো আসলে সমাধান পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ দল আমরা যদি খেয়াল করি, এমন একটা সিচুয়েশনে যেখানটায় পুরো দলের স্বার্থের ঊর্ধ্বে চলে গেছেন একজন কোচ। দল কেমন করবে, কিভাবে ভালো করবে, সেই দলের আসলে পারফর্মার কারা, সেই হিসাব নিকাশগুলোর থেকে তিনি কাকে পছন্দ করেন, তিনি কাকে পছন্দ করেন না, সেই হিসাবটাই আসলে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। 2017 থেকে এই হিসাব নিকাশ তার চলছে 2023-এর অগাস্ট পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত। আজকে তো সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। কিভাবে? ওই যে একজন বিশেষ ক্রিকেটার, তাকে তিনি তখনই রুলড আউট করে দিতে চেয়েছিলেন। 2017 সালে হাফ পেরেছিলেন, হাফ পারেননি। বাংলাদেশের 100তম টেস্ট ম্যাচটা খেলতে পারেননি, কিন্তু ওয়ানডে থেকে আবার বাদ দিতেও পারেননি। ওই যে মাশরাফি বিন মুর্তজা ছিল, চোখে চোখ রেখে আসলে তার চোখ রাঙানির জবাব দিয়েছিল, যে কারণে তিনি পারেননি। আবার তিনি ব্যাক করেছেন, কিন্তু সেই বুড়ো ক্রিকেটার তো আরো বুড়ো হয়েছেন, বয়স বেড়েছে, তার কোমরটা আরো একটু কুঁজো হয়েছে, ফিল্ডিং আগের থেকে আরো বেশি নড়বড়ে হয়েছে অনেকের চোখে। এবার তাহলে তাকে আমরা বাদ দিয়ে দিই। তিনি যতই করুন না কেন, লাস্ট 2 বছরে দলের হয়ে সর্বোচ্চ রান, গত 1 বছরে দ্বিতীয় সর্বোচ্চ রান, তারপরও তাকে বাদ দিতে হবে, কারণ দলের স্বার্থের ঊর্ধ্বে আসলে মুখ্য হয়ে দাঁড়িয়েছে ওই একজন যিনি ডিভাইডেশন ক্রিয়েট করেন। ওয়ানডে ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল খান। তিনি কোচের সাথে আলোচনা করে, ফিজিওর সাথে আলোচনা করে ডিসিশন নিয়েছিলেন যে তিনি পার্টিকুলার একটা ম্যাচে খেলবেন কি খেলবেন না। এরপর তাকে নিয়েও নতুন করে একটা ছক্কষা হয়, প্রেসিডেন্টের কাছে বিচার, এবং তারপরে এমন একটা সিচুয়েশন যে বাংলাদেশে পুরো ক্রিকেট যেন ওলট পালট হয়ে গেল। তিনি তো রিটায়ার্ড করলেন, ব্যাক করলেন, ক্যাপ্টেন্সি চালেন, সাকিব আসলেন, এশিয়া কাপে বাংলাদেশকে ফেল করলো। দোষ হচ্ছে পুরোপুরি সাকিব আল হাসানের, সাকিব টাইমের সম্পর্কটা যে সেই আগের মতো নেই। একটু মাথাটা খাটানোর চেষ্টা করি এবার আমরা। আসলে কি সাকিবের দোষ, আসলে কি তামিমের দোষ, আসলে কি মাহমুদুল্লাহ কোমরটা বাঁকা, নাকি আসলে এই বাঁকা চোখে ক্রিকেটারদেরকে দেখছেন অন্য কেউ? বাঁকা চোখে ধনুকের মতো পুরো দলটাকে বাঁকাচ্ছেন অন্য কেউ, যিনি বারবার বেঁকে যান। তিনি নিজেই একজন কঞ্চি, বাতাসে যেভাবে এলো মেলো দোলা খেয়ে ডানে বামে উপরে নিচে যায়, নিজেকে অনেক বেশি সংবেদনশীল মনে করে, ঠিক সেই কঞ্চির মতো তার অবস্থা। দলটাকে যেন তিনি নাচাচ্ছেন বাতাসের দোলায়। জুয়েলাইজের থেকেও তিনি যেন বড় ম্যাজিশিয়ান, মাননীয় প্রধানমন্ত্রীর থেকেও তার যেন প্রভাবটা বেশি পুরো বাংলাদেশের উপরে। কারণ সবাই তো আসলে দলমত নির্বিশেষে ক্রিকেটটাকেই ভালোবাসে, ফিল করে। কোন জায়গাটা আসলে তিনি করেছেন, কোন জায়গাটা তিনি খেলেছেন, সেই জায়গাটা একটু
ভাবছিলাম, গতকাল থেকে ভাবছিলাম যে আসলে কিভাবে তিনি পুরো ওলট পালটের প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করলেন। আমরা যদি খেয়াল করি খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাবো যে তামিম ইকবালের এক্সিট এন্ড সাকিব আল হাসানের এন্ট্রি, এই দুই কি আসলে দলে পার্থক্য করে দিয়েছে? একদমই দেয়নি। ভাবা হচ্ছে যে তামিম চলে যাওয়ার পর সাকিব খুশি হয়েছেন তার এন্ট্রি, এবং তারপরে বাংলাদেশ ফেল করেছে এশিয়া কাপে, সাকিবের আন্ডারে বাংলাদেশ খুব একটা কখনোই ভালো করেনি এবং তার ধারা অব্যাহত রয়েছে। আসলেই কি তাই? দলের যে কাঠামোগত পরিবর্তন, দল নির্বাচন, দলে যে প্রভাব, ডমিনেন্স, সিনিয়রদেরকে ছোট করা, এই প্রসেসটা যদি তামিমের সময় থেকে থাকে, সাকিবের সময় থেকে থাকে, তার মানে তামিম এবং সাকিব অবশ্যই কোনো যুক্তিতেই একভাবে, এক নীতিতে, একই ফিলসফিতে দল পরিচালনা করার কথা না। কিন্তু ওই একই ফিলসফি দলে বিরাজমান। তার মানে কেউ একজন রয়েছেন যিনি তামিমকেও নাচান, সাকিবকেও বাঁকান। সেই কেটা কে? ডিভাইড অ্যান্ড রুল চলছে, চলবে। পুরো বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডটাকে দেখলে একটা যেন কচি কাচার মেলা মনে হয়। বাংলাদেশের ট্যালেন্ট ক্রিকেটার রয়েছে এবং এই যে ট্যালেন্টেড ক্রিকেটাররা যারা রয়েছেন তারা অফকোর্স ডেলিভার দেওয়ার যোগ্য, কিন্তু একজনকে, ওই বিশেষ একজনকে 2017 সাল থেকে আসলে যাকে তিনি দেখতে পারেন না, মাইনাস না প্লাস কি যেন একটা চোখের সমস্যা হলে আসলে কাছের জিনিস ভালো দেখা যায় না। আমার চোখের সমস্যা নেই, যে কারণে আসলে আমি ক্লিয়ারলি বলতে পারছি না ব্যাপারটা কি মাইনাসে না প্লাসে হয়। তিনি যেন কাছে আসতে না পারেন, দূরে দূরেই থাকেন, তাকে দেখতে যেন ঝাপসাই লাগে, সেটা এনশোর করার জন্য এশিয়া কাপের স্কোয়াডে ওই যে নাম্বার 7 নিয়ে যে সমালোচনা, আলোচনা, কেন একজন বিশেষ কেউ নেই সেটার জবাব দেওয়ার জন্য তিনি কতগুলো ক্রিকেটারকে একটা পজিশনের জন্য ঢুকানোর চেষ্টা করেছেন। পার্টিকুলারলি শেখ মেহেদীকে তিনি ঢুকিয়েছেন, সাথে খেলাতে পারেননি, 8-এ খেলিয়েছেন। আফিফ সেখানটায় রয়েছেন, শামীম পাটোয়ারি সেখানটায় রয়েছেন, প্রত্যেকের ট্যালেন্ট রয়েছে। কিন্তু এই ট্যালেন্টেড ক্রিকেটারদেরকে যে বার্তা দেওয়া হচ্ছে, ইউ হ্যাভ টু বি দ্য রিপ্লেসমেন্ট অফ দ্যাট পার্টিকুলার ক্রিকেটার। কতটুকু স্বস্তিতে রয়েছেন আমাদের ইয়াংস্টাররা, কতটুকু স্বস্তিতে রয়েছেন আমাদের সিনিয়র ক্রিকেটাররা? আমরা যদি খেয়াল করি যে ওই পার্টিকুলার ক্রিকেটার এবং তামিম ইকবাল দুজনের আন্তর্জাতিক ম্যাচের এক্সপেরিয়েন্সটা প্রায় 500 ম্যাচের আন্তর্জাতিক অভিজ্ঞতাকে অস্বীকার করে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিশ্বকাপে দেখিয়ে দিবে। এবং সেই ফর্মুলায় এমন একটা অবস্থায় বাংলাদেশ যে সবশেষ 4 ম্যাচের 3টায় তারা 200 করতে পারে না, সবশেষ 4 ম্যাচের 3টায় তারা 50 ওভার খেলতে পারে না, সেটা তাদের ফেভারিট ফরম্যাট 50 ওভার ক্রিকেট। বাংলাদেশ পুরো ওভার খেলতে পারে না। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম খান। এই বোর্ড পরিচালকের মতে বড় মঞ্চে ভালো করতে দরকার অভিজ্ঞ ক্রিকেটার। টাইগারদের ব্যাট হাতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বছর জুড়ে নির্বাচক, কোচিং স্টাফ নিয়ে যে আলোচনা সমালোচনা, তার পূর্ণতা দিলেন আকরাম খান। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাপিয়ে দল নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুললেন খোদ বোর্ড পরিচালক। সব জায়গায় নতুন প্লেয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করাটা হবে না। বড় আসরের আগে অভিজ্ঞদের বাদ দিয়ে হঠাৎ তরুণদের অন্তর্ভুক্তিতে অসন্তুষ্ট সাবেক অধিনায়ক। এশিয়া কাপের প্রথম ম্যাচের পর তার উপলব্ধি জানালেন আকরাম খান। এত বড় একটা চ্যালেঞ্জ আমার মনে হয় না আমাদের নেওয়া উচিত হয়েছে। আমার মনে হয় যে আমাদের যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলো আছে ওদেরকে নিয়ে থাকলে, ওরা থাকলে আমাদের জন্য আরো ভালো। প্রথম ম্যাচে টাইগারদের পারফরম্যান্সের ব্যর্থতা তো স্পষ্টই। সাথে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বলছে উইকেট পর্যবেক্ষণেও ব্যর্থ হাতুরু সাকিবরা। তবে আকরাম খানের চোখে ব্যাটিং ব্যর্থতায় এগিয়ে। আমাদের বোলিংটা ভালো হয়েছে, ফিল্ডিং ঠিক আছে, ব্যাটিংটা ইম্পর্টেন্ট। সেখানে যদি আমরা ব্যাটিং নিয়ে কনসেন্ট্রেট করি, ভালো ব্যাটিং করলে ইনশাল্লাহ আমাদের আবার ফিরে আসার একটা সম্ভাবনা থাকবে। বিশ্বকাপের ঠিক 1 মাস আগে যেখানে দলকে পরখ করার কথা, সেখানে এখনো চলছে লঙ্কান কোচ হাতুরু সিংহের পরীক্ষা নিরীক্ষা। লাল সবুজের দল নিয়ে কি আবারও নতুন করে ভাবার সময় আছে? নতুন করে ভাবার আর কোনো সময় নাই। আমাদেরকে আপনার এই যে টিম আছে এই টিমেই আমাদেরকে ভালো করতে হবে। আমাদের একটা অপরচুনিটি আছে, এখন তো সব শেষ হয়ে গেছে এটা বলা ঠিক হবে না। ইকরাম হুসাইন, চ্যানেল 24। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটে কে বা কারা এমন বেহাল পরিস্থিতির জন্ম দিয়েছে এবং সেই সাথে এমন অস্থিরতার মূল কারণ কি। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন রিয়াসত আজিম ভাইয়ের এই সকল বিশ্লেষণগুলো শুনে। আগেরকার যুগে ব্রিটিশরা বাংলাদেশের মানুষের মধ্যে দ্বন্দ্ব জোগাড় করত, কিন্তু এবার লঙ্কানরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এবার ধ্বংস করতে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল পরিস্থিতি হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে এমন একটি টুর্নামেন্টের আগে সিনিয়র ক্রিকেটারদেরকে বাদ দিয়ে জুনিয়র ক্রিকেটারদেরকে অন্তর্ভুক্ত করা
কতটা যৌক্তিক এবং কতটা বিবেকহীন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।